আমি ডাক্তার মাহবুব মাওলা, হোমিও হিলিং সেন্টারের স্বত্বাধিকারী। আমাদের ডাক্তার হেনিম্যান, যার বাড়ি জার্মান শহরে, উনি অ্যালোপ্যাথির সর্বোচ্চ এমডি ডিগ্রিধারী ছিলেন। ওই এমডি ডিগ্রিধারী লোকটা অর্থাৎ হানেমান, তিনি এই ওষুধ নিয়ে একটু গবেষণা করেন। এই গবেষণার সময় তিনি এই রিসার্চ করতে গিয়ে এক পর্যায়ে গাছের ছাল, এটা উনি সম্পর্কে একটু জানতে চাইলেন। জানতে পারলেন যে ওই গাছের ছালটা যদি আমরা একটু খাই, রস খাই, তাহলে এখানে জ্বর আসে, মেলিয়া জ্বর আসে। তখন উনি চিন্তা করলেন, এই গাছটা যেহেতু জ্বর আসে, তাইলে এই গাছটা জ্বর আবার তাড়িত করতে পারে, অর্থাৎ বিতাড়িত করতে পারে। তখন এইটার উপরে উনি একটা রিসার্চ করেন এবং একটা ওষুধ আবিষ্কার করেন, সেটার নাম চায়না সিঙ্কোনা বা চায়না। তো এই শুরু হলো তার যাত্রা। এইভাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে উনি এই হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করেন। তো এক পর্যায়ে অনেক রোগী ওনার কাছে আসে, উনি চিকিৎসা সেবা দিতে থাকেন। দিতে দিতে এক পর্যায়ে আসে যে উনি অ্যালোপ্যাথি পরিত্যাগ করেন। এটার কারণ হলো এই যে দেখা যাচ্ছে এই অ্যালোপ্যাথিতে কিছু কিছু রোগ আবার ফেরত আসে, কিন্তু হোমিওপ্যাথিতে যে রোগগুলো উনি ট্রিটমেন্ট দেন সেগুলি আর ফেরত আসে না, পার্মানেন্টলি কিউর হয়। তখন উনি সম্পূর্ণভাবে ওই প্রসেসটা, অ্যালোপ্যাথিক প্রসেসটা ছেড়ে দিয়ে কনভার্টেড টু হোমিওপ্যাথি এবং হোমিওপ্যাথির আবিষ্কারক হয়ে গেলেন। এবং ওনার জয় জয়কার বা নাম, নেম এন্ড ফেম সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এইভাবে হোমিওপ্যাথির আবিষ্কার হয়। হোমিওপ্যাথি ওষুধে আমরা সাধারণত যারা ফার্মাকোপিয়া, যারা ওষুধ প্রস্তুতকারী, ওরা 80% হার্বস, গাছের পাতা, ফল, ফুল, শিকড়, মূল, এইগুলি ব্যবহার করে। আর 20% এর মধ্যে 10% মনে করেন কেমিক্যালস, আর 10% মনে করেন জীবাণুজাত। তো এইভাবে করে উনি ওষুধগুলি তৈরি করা হয়। হোমিওপ্যাথি ওষুধগুলো ঔষধ আকারে থাকে না, এটা শক্তি আকারে থাকে। ওই গাছের অ্যাবস্ট্রাক্টটা হেনিম্যান উনি পটেন্টাইজেশন করেছেন। পটেন্টাইজেশন করার পর এটা শক্তিতে রূপান্তরিত করেছেন। এই রূপান্তরিত শক্তি রোগীকে পর্যায়ক্রমে ডে আফটার ডে আস্তে আস্তে রোগীকে সম্পূর্ণ কিউর করার জন্য যতটুকু পাওয়ার প্রয়োজন ততটুকু উনি দিয়ে থাকেন। তো ওই সিস্টেমটাই এইভাবে আবিষ্কার হলো, হোমিওপ্যাথির ওষুধের আবিষ্কার, এবং হার্বস থেকে আমাদের মূলত ওষুধটা তৈরি করা। হোমিওপ্যাথি ওষুধ বিভিন্নভাবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন মনে করেন, নাম্বার 1, আমরা প্রথম পর্যায়ে ব্যবহার করতাম সেকলেক, অর্থাৎ একটা পাউডার ছিল, ওই পাউডারে পুরিয়া করে দিতাম ফার্স্ট গ্রেডে। হ্যাঁ, পরবর্তীতে আইসা আমরা এটা ডিস্টিল ওয়াটারে আপনার ডেলিভারি করা শুরু করলাম। তো ডিস্টিল ওয়াটারে করা শুরু করলাম। এখন থেকে ডিস্টিল ওয়াটার দিলে এটা আমরা 10টা ঝাঁকি দেই, আর 10টা ঝাঁকিতে পাওয়ারটা বেড়ে যায়। এই জন্য আমরা পানিতে এই ওষুধটা ব্যবহার করার স্বাচ্ছন্দ্য বোধ করি এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, এবং কি এটা চিপ রেট হয়, এবং কি এটা দ্রুত বডিতে অ্যাবজর্বেশন হয়, এবং এটা ভালো একটা রেজাল্ট আমরা দেখতে পাই। আমরা যে কোনো জিনিস যদি প্রিজার্ভ করতে চাই, তাহলে কোনো না কোনো একটা উপাদানের প্রয়োজন পড়ে। যেমন আমরা একটা মাছ সংরক্ষণ করব দীর্ঘদিন, এই মাছটা দীর্ঘদিন যদি সংরক্ষণ করতে যাই, তাহলে একটা ফরমালিনের প্রয়োজন হয়। ফরমালিনের ভিতরে এই মাছটা দীর্ঘদিন অক্ষত বা অপচনশীল অবস্থায় থাকে, মানে সহজে পচে না। হ্যাঁ, ঠিক তদ্রুপ আমাদের হোমিওপ্যাথি ওষুধটা, যেই গাছগাছালির থেকে যে ওষুধটা প্রক্রিয়া করা তৈরি করা হয়েছে, সেই ওষুধটা আমরা রেকটিফাইড স্পিরিটে আমরা ওষুধটা রাখি। অর্থাৎ এটা জাস্ট লাইক এ ফ্রিজ। রেকটিফাইড স্পিরিটটা একটা ফ্রিজের মতো। যেমন এইভাবে আমরা আমাদের মাছ মাংসগুলো ফ্রিজে সুন্দর করে গুছিয়ে রাখি, দীর্ঘদিন প্রিজার্ভ থাকে, ঠিক তদ্রুপ আমাদের হোমিওপ্যাথি ওষুধটাও রেকটিফাইড স্পিডে ভালো থাকে, মান, কোয়ালিটি দীর্ঘমেয়াদী অনেক দিন থাকে, ভালো থাকে। এই যার কারণে আমাদের হোমিওপ্যাথি ওষুধের এক্সপায়ারি ডেট নাই, কিন্তু অন্যান্য ওষুধের একটা এক্সপায়ারি ডেট আছে। তবে হ্যাঁ, আমরা আই ভিশন, আমাদের চক্ষু দিয়ে যদি ওষুধটাকে ডিসকালার মনে করি, অথবা রেকটিফাইড স্পিডটা উড়ে গিয়েছে, পানিটা পড়ে আছে, এরকম যদি ফিল করি, তখন আমরা ওষুধটা চেঞ্জ করে নেই।
টেস্ট করে আমরা ফ্রেশ ওষুধ দেই। কারণ ওষুধে আমার নির্বাচন হলো ঠিক, কিন্তু ওষুধের ভিতরে অস্তিত্ব না থাকার কারণে রেজাল্ট আসতেছে না। এই জন্যই শুধু রেকটিফাইড স্পিড ব্যবহার করা হয়। কিন্তু প্রচলিত ব্যবস্থাপনায় যারা হোমিওপ্যাথি ওষুধ খেয়েছেন অনেকেই জিহ্বাতে এক ফোঁটা লাগিয়ে দেন, ওষুধ লাগিয়ে দেন। তখন রোগী খুব পাওয়ার মনে করে এবং জিহ্বাটা জ্বলে যায়। তখন রোগী মনে করে কি, হ্যাঁ খুব ভালো ওষুধ দিয়েছেন এবং আমার জিহ্বা জ্বলতেছে, এটা একদম পিওর ওষুধ দিয়েছেন। বিষয়টা এরকম। আসলে কিন্তু বিষয়টা এরকম নয়। এটা হলো কমপ্লিটলি রেকটিফাইড স্পিডটা আর একটা প্রিজার্ভার অফ হোমিওপ্যাথিক মেডিসিন। এখানে আমরা দুইটা ক্যাটাগরি আছে ডিজিজের মধ্যে, অ্যাকিউট ডিজিজ এন্ড ক্রনিক ডিজিজ, দুইটা ক্যাটাগরি আছে। এখন এই দুই ক্যাটাগরির ভিতরে যে সমস্ত রোগগুলো আপনার ক্রনিক হয়ে থাকে, মানে সাডেন অ্যাটাক, সাডেন অ্যাটাক, মনে করেন একটা বাতাস লাগলো, আপনি মোটরসাইকেলে চলতেছেন, সাডেনলি কোল্ড এয়ারের মাধ্যমে আপনি এফেক্ট হয়ে গেলেন। এফেক্ট হয়ে যাওয়ার পর আপনি একটা ঠান্ডা লেগে একটা সর্দি কাশি হয়ে গেল, দিস ইজ দ্য অ্যাকিউট কেস। এইটা যদি আপনি ওষুধ নাও খান, সপ্তাহখানিক পরে এমনিতেই চলে যাবে। কিভাবে চলে যাবে? আপনার বডির অটো ইমিউনিটি পাওয়ার এটা ডিসঅ্যাপিয়ার করে দিবে। কিন্তু যেখানে ক্রনিক ডিজিজ, অর্থাৎ যে সমস্ত রোগগুলো অনেক দিনের পুরাতন অথবা বংশ পরস্পর তার ফ্যামিলি ট্রেডিশনের মাধ্যমে তার উত্তরাধিকারী সূত্রে তার দেহে এসেছে, সেইগুলো কিন্তু ক্রনিক ডিজিজ। তো ওই ক্রনিক ডিজিজ গুলো আমরা ট্রিটমেন্ট করতে গেলে একটু সময় লাগে, 3 মাস, 4 মাস, 6 মাস, ক্ষেত্র বিশেষে বছর খানিকও লেগে যেতে পারে, ক্ষেত্র বিশেষে 2 বছরও লাগতে পারে। যেমন আমরা হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসা করে থাকি। এই ক্ষেত্রে আমরা গড় একটু যদি ধরি, দেখা গেছে 1-2 বছর লেগে গেছে এই রক্তটা পিউরিফাই করতে, ওই জার্মটা কিল করতে 2 বছর লেগে যায়। তো এই কথা আপনি ভাববেন না যে 2 বছর ওষুধ খেতে হবে, বিষয়টা এরকম না। রোগের গভীরতা অনুযায়ী কোন কোন ক্ষেত্রে ইনস্ট্যান্ট কাজ করে, ইনস্ট্যান্ট মানে উইদিন হাফ এন আওয়ার রেজাল্ট দেওয়া সম্ভব। আবার কোন কোন ক্ষেত্রে এটা আমরা 1 দিন, 2 দিন, 3 দিন, 6 মাস, 1 বছর বা 4 মাস, 3 মাস এরকম লাগতে পারে। বিভিন্ন সবাই যে বেশি সময় লাগবে বিষয়টা এরকম নয়। কারণ প্রত্যেকটা মানুষের ইমিউনিটি পাওয়ার এক একজনের এক এক রকম। যার পাওয়ার বেশি তার সময় কম লাগে, যার ইমিউনিটি পাওয়ার কম তার একটু বেশি লাগে। হ্যাঁ, আমরা আমাদের মৌলিক যে থিমটা, ওই ট্রিট দ্য পেশেন্ট অফ দি ডিজিজ, অর্থাৎ আমরা রোগীটার লক্ষণ সংগ্রহ করি, লক্ষণ সাদৃশ্যে যে ওষুধটা আমাদের ম্যাটেরিয়াল মেডিকেলের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, মানে সিমিলার হয়ে যায়, সেই ওষুধটাই নির্বাচন করি। হোক সেটা আলসার, হোক সেটা ক্যান্সার, হোক সেটা সেতি, হোক সেটা যে কোনো ডিজিজ হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এটা যখন আমরা করি, ওষুধ দেই, তাহলে ওইটা আস্তে আস্তে একটা পর্যায়ক্রমে ডে আফটার ডে এটা চেঞ্জ হয়ে যায় এবং আস্তে আস্তে আরোগ্যের দিকে চলে যায়। হোমিওপ্যাথি চিকিৎসা একদম ইকোনমিক, অর্থাৎ সাধারণ জনগণের ক্রয় সাধ্যের বিষয়। হ্যাঁ, ইচ্ছা করলে আমরা ডাক্তাররা হোমিওপ্যাথিটা ফ্রি করে দিতে পারি, রোগীকে ফ্রি করে দিতে পারি। যেমন আমাদের এখানে লো কস্ট বাজেট, নট হাই বাজেট। এখানে হাই বাজেটের কোনো বিষয় নাই। আমরা যত জটিল রোগী চিকিৎসা করি না কেন, এখানে ইচ্ছা করলে আমরা এটা স্বল্প মূল্যে দিতে পারি, কিন্তু এটা অ্যালোপ্যাথিতে দেওয়া সম্ভব নয়, বা অন্যান্য ট্রেডিশনাল মেডিসিন যেগুলি আদার্স ইউজ হচ্ছে আমাদের সমাজে, সেগুলি দিয়ে সম্ভব নয়। এটা অবশ্য ওগুলি কস্ট ইফেক্টিভ, ওগুলি তৈরি করতে এবং প্রস্তুত করতে অনেক টাকা প্রয়োজন হয়, যার জন্য একটু কস্ট বেড়ে যায়। কিন্তু হোমিওপ্যাথিতে যেহেতু ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়, ন্যানো ফর্মুলা ব্যবহার করা হয়, সেজন্য একটা সূক্ষ্ম মাত্রা ব্যবহার করা হয়, যার জন্য আমরা স্বল্প মূল্যে একেবারে একজন রোগীর সাধ্যের ভিতরেই আমরা ট্রিটমেন্টটা দিতে পারি। সো শর্ট পিরিয়ড অ্যাক্টিং, দ্রুত এবং ভালো একটা রেজাল্ট রেসপন্ড করে এই পদ্ধতিতে। আমরা যদি প্রয়োজন মনে করি যে প্যাথোলজিটা করা দরকার, আমি আইডেন্টিফাই করতে পারছি না রোগটা কি, বিষয়টা, সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা প্যাথোলজির আশ্রয় নিয়ে থাকি একটু জানার জন্য। কিন্তু আমাদের জানাটা তেমন জরুরি নয়, আমরা প্যাথোলজি না করেও ওষুধ দিতে পারি। হ্যাঁ, আমরা আমাদের লক্ষণ সাদৃশ্যে লক্ষণ সংগ্রহ করে যেই মেডিসিনটা আসবে ওটা দিলেই যে কোনো রোগ চলে যাবে, প্যাথোলজি ডিপেন্ড করতে হবে না। হ্যাঁ, যেমন ট্রেডিশনাল মেডিসিন ওগুলিতে প্যাথোলজি নির্ভর এবং একটা রোগ তারা নাম ফাইন্ড আউট করে, একটা রোগ তারা ধরে। হ্যাঁ, মনে করেন গ্যাস্ট্রাইটিস, আলসার,
বার্জার্স, তারপরে মনে করেন সেতি, এটা নামকরণ করে, আর ওই নামকরণ অনুযায়ী ট্র্যাডিশনাল মেডিসিন গুলো ইউজ করা হয়, এটা এরকম। কিন্তু আমাদের এই যে নাম দিয়ে কাজ নেই না, এটা ভুল ধারণা। এটা সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথির সংস্পর্শে যায় নাই তাদের এই ধারণাটাই বদ্ধমূল ধারণা। আমি তাদেরকে দোষারোপ করছি না, কারণ যারা হোমিওপ্যাথি খায় নাই, হোমিওপ্যাথির কাছে যায় নাই, হোমিওপ্যাথি রিসিভ করে নাই, তারা তাদের এই ধারণা আমি ভুল বলবো না, তারা সঠিক। কিন্তু আমি এজ এ ডাক্তার হিসেবে আমি বলতে চাই এটা ভুল ধারণা। এই জন্য বলতেছি হোমিওপ্যাথি আপনারা আমাদের কাছে আসুন, দেখুন দ্রুত কাজ করে না আস্তে কাজ করে, এটা আপনি দেখুন, যাচাই করেন, ভেরিফাইড করুন। ভেরিফাইড করলে আপনি বুঝতে পারবেন হোমিওপ্যাথি স্থায়ী চিকিৎসা দেয় কিনা, দ্রুত সারাই কিনা, এগুলো আপনি দেখতে পারবেন। কিন্তু হঠাৎ করে না জেনে না শুনে মন্তব্য করাটা আমার মনে হয় সমীচীন হবে না। এটা সাধারণ মানুষ যারা হোমিওপ্যাথি সম্পর্কে বিস্তারিত জানেন না, তারা এটা শিশুদের ঔষধ বলেই ট্রিটমেন্ট করে ধারণা করে থাকেন। শিশুদের বেলায় এটা মনে কি ভালো কাজ করে, ওদের বডিটা ফ্রেশ থাকে, এই কারণে শিশুদের ক্ষেত্রেই এরা আপনার খুব প্রিফার করে, যে মনে হয় শিশুদের ক্ষেত্রে ব্যবহার হয়। না, বিষয়টা এরকম নয়। এটা সর্বক্ষেত্রে আবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ অল এজেস, মেল এন্ড ফিমেল, সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য, সমশক্তিতে প্রযোজ্য। এখানে কোনো ডিফারেন্সিয়েট নাই, কোনো পার্থক্য নাই, সবাইকে এই হোমিওপ্যাথি দেওয়া যায় এবং সবাই গ্রহণ করতে পারেন। না, আমাদের ওষুধগুলো যেহেতু রেকটিফাইড স্পিরিটে সংরক্ষিত হয় ওষুধের কোয়ালিটিটা, সেই জন্য এখানে আপনার এক্সপায়ারি ডেট না থাকার কারণে এক্সপায়ারি ডেট নাই। তবে হ্যাঁ, আমরা ওষুধটা দেখে যদি মনে করি যে ওষুধটা বাজে অবস্থা, চেহারাটা নষ্ট, এখানে পানির অবস্থান আছে, ওষুধ নাই, সেই ক্ষেত্রে আমরা ওষুধটা চেঞ্জ করে দেই, যাতে করে গুড রেজাল্টটা পাওয়া যায় সন্দেহ হইলে। আদারওয়াইজ আমরা সাধারণত ওষুধটা চেঞ্জ করতে যাই না যদি সন্দেহজনক হয়। আর কারণ হোমিওপ্যাথি ওষুধের কোয়ালিটি এসুরেন্সের কোনো ব্যবস্থা আজকে এই পর্যন্ত আবিষ্কার হয় নাই, যে এই ওষুধ এইটার কোয়ালিটি ভেরিফাইড, জাস্টিফাইড, ওষুধ ঠিক আছে কিনা, মান ঠিক আছে কিনা, সেটা জানার জন্য কোনো যন্ত্র, কোনো কিছু আবিষ্কার হয় নাই। যার জন্য আমরা আমাদের চক্ষুতে যা দেখি সেটার উপর ডিপেন্ড করে আমরা এটা করে থাকি। আমার মতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা জরিপ করেছে, সেই জরিপেই 40% রোগী এই হোমিওপ্যাথি গ্রহণ করে থাকে। হ্যাঁ, তো এই আরেকটা শ্রেণী আছে যারা আপনার আর্থিক একটু দুর্বল, তারাই হোমিওপ্যাথির কাছে আসে। যাদের অর্থ আছে, বিত্ত আছে, অনেক ধন সম্পদ আছে, তারা হোমিওপ্যাথির দ্বারস্থ হন না, কারণ তারা প্রচলিত চিকিৎসা ব্যবস্থাপনার চাকরিতে বিমোহিত হয়ে ওই পথিতেই দ্রুত আরোগ্য করতে যান। কিন্তু দ্রুত আরোগ্য করতে গিয়ে অনেক সময় হিতে বিপরীত হয়। আমি এটাই বুঝাতে যাচ্ছি, যেমন আমাদের যেই জায়গায় অপারেশন, সেই জায়গায় আমাদের অপারেশন, বিনা অপারেশন আমরা ট্রিটমেন্টটা দিতে পারি, কিন্তু উনি অপারেশনটা করে এটা শরীরে একটা জটিল প্রক্রিয়া সৃষ্টি করলেন, পরবর্তীতে বডি স্ট্যামিনা কমে গেল, এবং কি সে পরবর্তীতে দেখা গেল যে আরো জটিল আকার ধারণ করলো। তো এই জন্য আমরা এটা সাজেস্ট করি না। আমরা আমাদের ট্রেডিশনাল মেডিসিন অপেক্ষা আমারটাতে বেটার মনে করি, এবং ওই পদ্ধতিটাই আমি উত্তম মনে করি। অবশ্যই এই মায়োজম হ্যানিম্যান 15 ইয়ার্স যাবৎ গবেষণা রিসার্চ করেছেন, কারণ আপনি দেখা গেল দীর্ঘদিন যাবৎ একটা রোগী চিকিৎসা করার পর রোগীটা আবার ব্যাক করলো। তো কেন ব্যাক করলো? হ্যানিম্যান প্রায় 15 ইয়ার্স এটা নিয়ে একটু স্টাডি করলেন। কেন আমি ওষুধ দিলাম, রোগীটা ভালো হয়ে গেল, কেন আবার ফেরত আসলো? এই ক্ষেত্রে এটা কি করা যায়, কি ব্যবস্থাপনা করা যায়, সেই জন্য উনি এটা রিসার্চ করে মায়োজম তত্ত্ব নামে একটা তত্ত্ব ইনফরমেশন আবিষ্কার করেন। সেই মায়োজম তত্ত্বটা হলো ফ্লোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলার। যেমন আমার ট্রেডিশনাল মেডিসিন বা আদার্স মেডিসিন, এই মায়োজম তত্ত্ব ওদের কাছে নেই। আমরা যখন ঔষধ সঠিকভাবে নির্বাচন করতে অসুবিধা হয়, অথবা আমরা নির্বাচন করতে দ্বিধাগ্রস্ত হই, অথবা একটু সমস্যা সৃষ্টি হয়, তখন আমরা মায়োজম ভিত্তিক ওষুধ দিয়ে থাকি। মায়োজম ভিত্তিক যে ওষুধগুলো দেই, এটা প্রপারলি ভালো কাজ করে, আনবিলিভেবল রেজাল্ট বয়ে আনে। তো সেই জন্য মায়োজম একটা চমৎকার জিনিস। তো এইটার ভিতরে অনেকগুলো আছে, যেমন একটা জাস্ট আমি বলি, সোরা মানে কন্ডুয়ন মানে অ্যালার্জি মানে চুলকানি, সোরা। সাইকোসিস, যেখানে
দেখা যায় রোগীর মধ্যে আচিল হয়, বডিতে আচিল হয়, সন্দেহ প্রবণতা হয়, সেখানে আমরা সাইকোসিস, সংক্ষেপে আমি বলছি কথাগুলো, সেখানে আমরা সাইকোসিস বলতে পারি। সিফিলিস এইটা একটা যৌনবাহিত রোগ, তার লিঙ্গে আপনার একটা ক্ষত সৃষ্টি হয় এবং পচা লেগে যায় বলতে গেলে এরকম। হ্যাঁ, আর টিউবারকুলার এটা হলো একটা কফের থেকে, একটা যক্ষা রোগীর জার্ম থেকে এটা তৈরি করা হয়েছে। এইটা হলো, এটার যদি বডিতে অভাব হয় তখন অল্পতেই মানুষ আক্রান্ত হয়ে যায়, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি বা বিভিন্ন রকম রোগ বিসুখে, অসুখ বিসুখে ঠান্ডা আক্রান্ত হয়ে যায়। সেটা হলো টিউবারকুলার মায়োজম। তো হোমিওপ্যাথিতে এই 4টা মায়োজম আছে, সোরা, সিফিলিস, সাইকোসিস, টিউবারকুলার, এবং আরো একটা আছে মিক্সড মায়োজম, সিউডোসোরা। এই আর কি হোমিওপ্যাথির ভিতরে যেটা আছে। মানুষের একটু অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। মানুষের জানে না হোমিওপ্যাথি সম্পর্কে, মানে না, বুঝে না। তো এই অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য আজকে আমি যে কথাগুলো বললাম, যদি কোনো শ্রোতা, যদি কোনো দর্শক এটা শুনেন, আশা করি ইনশাআল্লাহ হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা জাগবে, মোটিভেশন হবেন এবং আমাদের হোমিওপ্যাথি গ্রহণ করবেন। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য। আমি আগামী ভিডিওতে আপনাদের সাথে জন্ডিস নিয়ে কিছু কথা বলবো, কারণ এই জন্ডিসটা মানুষ জানেন না, না জেনে বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়ে অপচিকিৎসা নিয়ে, ঝাড়ফুঁক নিয়ে ট্রিটমেন্ট নিয়ে থাকে। আপনারা সে অবধি অপেক্ষা করেন, আমি আগামীতে আপনাদের সামনে জন্ডিস কেন হয়, এটার কি বা চিকিৎসা আছে, এইবার এটা কিভাবে আপনি সলভ করবেন, সো ইজি মেথড আপনাদের কাছে উপস্থাপন করব। সে অবধি আজকে এখানে শেষ। ধন্যবাদ।